আজ তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 200 সলভ করছি। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। এবিটিএ টেস্ট পেপারের পেজ 200। তাহলে প্রথম প্রশ্ন 1.1। আজ বিভাগ ক আর বিভাগ খ সমস্ত প্রশ্ন সমাধান করব। বিভাগ ক এর প্রথম প্রশ্ন 1.1 এর বিদ্যুৎ ক্ষরণের সময় যে গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে তা হলো NO, O2, NO2 আর CH2। তাহলে উত্তর হবে NO। 1.1 এর আনসার হবে NO। 1.2 এর প্রশ্নটা আছে 12.046 × 10⁻23 N2 অণুর ভর কত? সেটা অপশন দেওয়া আছে 28 গ্রাম, 56 গ্রাম, 14 গ্রাম আর 7 গ্রাম। তাহলে N2 অণুর, N2 মানে হচ্ছে একটা নাইট্রোজেন অণুর আণবিক ভর। N2 তাহলে N2 এর আণবিক ভর সমান সমান 14 × 2, তাহলে কত হবে 28 গ্রাম। তাহলে কোনো অণুর আণবিক ভরের মধ্যে যত সংখ্যক অণু থাকবে তার সেই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। তাহলে এখানে আমার বের করতে হবে উত্তরটা হচ্ছে 12.046 × 10⁻23 N2 অণুর ভর কত। তাহলে এই যে N2 এর আণবিক ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে 28 গ্রাম N2 এর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। তাহলে আমি লিখতে পারি 6.022 × 10⁻23। তাহলে এতটি N2 অণুর ভর 28 গ্রাম। তাহলে একটি N2 অণুর ভর হবে কত? 28/6.022 × 10⁻23 গ্রাম। আর আমার বের করতে হবে 12.046 × 10⁻23 N2 অণুর ভর কত হয়? 12.046 × 10⁻23, 28 × 12.046 × 10⁻23/6.022 × 10⁻23 এত গ্রাম। তাহলে N2 এর আণবিক ভর বের করে নিলাম 28 গ্রাম। তাহলে কোনো কিছু আণবিক ভরের মধ্যে যত সংখ্যক অণু উপস্থিত থাকবে সেই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। সেই সংখ্যাটা হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে 6.022 × 10⁻23টি N2 অণুর ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত হবে? 28 বাই এত। আর আমার প্রশ্নে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এই এত সংখ্যক N2 অণুর ভর কত হবে। এবার যদি আমরা ক্যালকুলেট করি 10⁻23 কেটে যাবে। তাহলে এবারে যদি কাটাকুটি করি তাহলে এই জায়গাটায় এখানে 12.046 আর নিচে আছে 6.022। যদি এখানে 4 যদি থাকতো তাহলে আমাদের সুবিধা হতো। এটা কাটলে 2 হতো, তাহলে 28 দোকানে 56 গ্রাম হতো। তাহলে অপশনে আমাদের 56 গ্রাম আছে, 56 গ্রামটাই আনসার। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন 1.3 1.3 এ বলেছে কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব তোমার তাহলে আগে 1.2 এর তাহলে অপশন উত্তর হলো তোমার 56 গ্রাম। 1.3 কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2। তাহলে কার্বন ডাই অক্সাইড একটা অণু। তাহলে এর ভরটা যখন বের করব সেটাকে বলবো আণবিক ভর। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কার্বনের 12, তাহলে 12 প্লাস অক্সিজেনের 16, তাহলে 16 × 2 এত গ্রাম। তাহলে 12 প্লাস 16 দোকানে 32 গ্রাম, তাহলে 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর পেলাম 44 গ্রাম। এবারে আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে একটা সম্পর্ক জেনেছিলাম যে m = 2d। এখানে mটা হচ্ছে আণবিক ভর, dটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে এই সম্পর্কটা, এইটার ভিত্তিতে আমি
কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্বের মানটা বের করবো। তাহলে m ইকুয়াল টু 2d, এখান থেকে আমি লিখতে পারি d ইকুয়াল টু m/2। এই 2টা যদি এইদিকে যদি আসে তাহলে কি হবে, m/2 হয়ে যাবে। তাহলে m এর ভ্যালু হচ্ছে, m মানে হচ্ছে আণবিক ভর, সেটা কত বেরিয়েছে 44, তাহলে 44/2 কাটাকুটি করলে হবে 22। বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, তাহলে আনসার হবে 1.3 এর অপশন এ এরটা। নেক্সট 1.4 এর 1.4 এর বলেছে যে উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা উত্তর হবে অপশন সি একটা, অপরিবর্তিত থাকে। অপশন সি অপরিবর্তিত থাকে। নেক্সট প্রশ্ন 1.5 এ, তাহলে উপরটা মুছে দিচ্ছি। 1.5 এর বলেছে দন্ত চিকিৎসকেরা যে দর্পণ ব্যবহার করেন তা হলো, দন্ত চিকিৎসকেরা যে ধরনের দর্পণ ব্যবহার করেন, দন্ত চিকিৎসকের, এটা হবে অপশন সি একটা, অবতল দর্পণ। অপশন সি একটা, দন্ত চিকিৎসকেরা যে ধরনের দর্পণ ব্যবহার করেন তা হলো অবতল দর্পণ। নেক্সট 1.6 এ বলেছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f হলে, তাহলে আমরা দর্পণের সেই অবতল দর্পণ বা উত্তল দর্পণের সাহায্যে আমরা একটা প্রমাণ করেছিলাম যে r ইকুয়াল টু 2f, এরকম একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা আমরা অবতল বা উত্তল দর্পণের সাহায্যে প্রমাণ করেছিলাম। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর উপর ভিত্তি করে দেখতে হবে যে কার ক্ষেত্রে r ইকুয়াল টু 2f আসছে। এখানে প্রথম যে অপশন যেটা আছে, মানে এ অপশনে আছে r ইকুয়াল টু 0.5f, তাহলে এখানে আমরা 5, এটাকে যদি আমরা একটু সমাধান করি, তাহলে দশমিক তুলে দিলে নিচে হবে 10, f কাটাকুটি করলে হবে, তাহলে পাশে যেমন r থাকবে, তাহলে এটা কাটাকুটি করলে হবে নিচে 2, তাহলে r ইকুয়াল টু f/2, তাহলে আসছে কি যে 2r ইকুয়াল টু, 2টা এইদিকে পাঠালে হবে 2r ইকুয়াল টু f। তাহলে কিন্তু আমাকে দেখাতে হবে r ইকুয়াল টু 2f, তাহলে প্রথম অপশনটা হচ্ছে না, প্রথম অপশনে আসছে f ইকুয়াল টু 2r। তাহলে আমরা সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশনে কি আছে, সেকেন্ড অপশনে আছে f ইকুয়াল টু 0.5r, তাহলে f ইকুয়াল টু, এটা 5/10 হয়ে যাবে, আর কাটলে কত হবে 2, তাহলে f ইকুয়াল টু r/2। অতএব আমি লিখতে পারি 2টা এদিকে এলে কি হবে 2f ইকুয়াল টু r, মানে আমি লিখতে পারি r ইকুয়াল টু 2f। তাহলে আমার মিলল কোথায়, সেকেন্ড অপশনে, তাহলে সেকেন্ড অপশনে ওটাই উত্তর। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট, f ইকুয়াল টু 0.5r। নেক্সট প্রশ্ন, বলেছে 1.7 এর যে 4টি 2 ওহম রোধ শ্রেণী সমবায় যোগ করলে তুল্যাঙ্ক রোধের পরিমাণ কত হবে। তাহলে 4টে 2 ওহম রোধ, তাহলে এই একটা 2 ওহম রোধ, এর সঙ্গে আরেকটা এরকম 2 ওহম রোধ, তাহলে এরকম 4টে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে 4টে রোধ যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে তখন তার তুল্য রোধের মান আমরা কি করে বের করি, তাহলে rs ইকুয়াল টু, এটা যদি r1 হয় তাহলে r1 প্লাস, তাহলে 4টে রোধ আমি r1 r2 r3 r4 এরকম ধরে নেব, তাহলে r1 এর ভ্যালু 2, তাহলে প্রত্যেকটা হচ্ছে 2 2, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তাহলে সবগুলো যোগ করলে কত হবে 8।
ওহম। এটা সহজ প্রশ্ন, যে 4টি 2 ওহম রোধ শ্রেণী সমবায় যোগ করলে তুল্যাঙ্ক রোধের পরিমাণ কত হবে? অপশন সি এর টা কারেক্ট। তাহলে 8 ওহম হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন 1.8। 1.8 এর প্রশ্নটা হচ্ছে 1 ভোল্ট একক, 1 ভোল্ট ইকুয়াল টু কত জুল? 1 ভোল্ট ইকুয়াল টু কত জুল? 1 ভোল্ট ইকুয়াল টু কত জুল? তাহলে কোন অপশনটা হবে? তাহলে এখানে যদি আমরা একটু সমাধান যদি করি, যে 1 ভোল্ট ইকুয়াল টু আমি লিখতে পারি 1 কিলোওয়াট আওয়ার। 1 ভোল্ট ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারটাকে যদি আমি ওয়াটে যদি নিয়ে যাই, তাহলে হবে হাজার ওয়াট। ডট 1 আওয়ারটাকে যদি আমি সেকেন্ডে যদি প্রকাশ করি, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এবারে এই ওয়াট, ওয়াট মানে কি? তড়িৎ শক্তি। সে কতটা পরিমাণে কোনো একটা ইনস্ট্রুমেন্ট মানে ইলেকট্রিক্যাল, সে কতটা পরিমাণে তড়িৎ শক্তি ব্যয় করছে, সেই ব্যয়িত তড়িৎ শক্তিকে আমরা ওয়াট, কিলোওয়াট এইসব দিয়ে প্রকাশ করি। তাহলে এই ওয়াটের জায়গায় আমার লেখা যায় হাজার হাজার জুল পার সেকেন্ড। হাজার জুল পার সেকেন্ড ডট 3600 সেকেন্ড। এটাকে যদি একটু যদি ক্যালকুলেট যদি করা হয়, তাহলে দেখবে জুল পার সেকেন্ড মানে কি? জুল বাই সেকেন্ড। তাহলে এই সেকেন্ড আর এই সেকেন্ড কেটে যাবে, কেটে গেলে শুধু জুল পড়ে থাকবে। আর এখানে পড়ে থাকবে 3600 ইন্টু হাজার ইন্টু পড়ে থাকবে এটা, সরি, হাজার, আর এখানে শুধু জুল পড়ে থাকবে। তাহলে জুল পার সেকেন্ড এটাকে লেখা যায় জুল বাই সেকেন্ড। এই সেকেন্ড আর এই সেকেন্ড কেটে যাবে, এটাকে আমি লিখতে পারি 3.2 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁶ জুল। তাহলে প্রথমে কি করলাম? 1 কিলোওয়াট আওয়ারকে 1 কিলোওয়াটকে ওয়াটে পরিণত করলাম। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, ওই যেমন কিলোমিটার থেকে মিটারে যেমন প্রকাশ করে। আর 1 আওয়ার মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তারপরে এই ওয়াটের জায়গায় আমি লিখছি যে জুল পার সেকেন্ড, কারণ পি সমান সমান আমরা জানি পি মানে হচ্ছে ডব্লিউ বাই টি। পি ইকুয়াল টু কি? ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, এরকম মানে আমরা জানতাম। তাহলে কার্য জায়গায় আমি শক্তিও বলতে পারি। তাহলে এখানে ক্ষমতার একককে আমরা ওয়াট, কিলোওয়াট এইসব দিয়ে প্রকাশ করি। তাহলে ওয়াটের জায়গায় আমি লিখতে পারি কি, যে এখানে এটাকে আমি যদি শক্তি যদি বলি, তাহলে শক্তি বা কার্যের একক একই, তাহলে জুল, আর নিচে সময় ওই জন্য সেকেন্ড। তাহলে ওই জন্য ওয়াটের জায়গায় আমি লিখতে পারছি কি পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তাহলে পি এর একক হয় ওয়াট, তাহলে এই ওয়াটের জায়গায় আমি লিখতে পারছি ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে হচ্ছে যেটা ব্যয়িত তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির একক, শক্তির একক হয় জুল, সময়ের একক সেকেন্ড, ওই জন্য জুল পার সেকেন্ড। তারপরে কি করছি, এই যে জুল পার সেকেন্ডটাকে আমি লিখতে পারি জুল বাই সেকেন্ড। এই সেকেন্ড আর এই সেকেন্ড কি হবে? কেটে গেলে শুধু জুল পড়ে থাকবে, সংখ্যাগুলো শুধু রেখে দিলাম। এবার এইটাকে একটু সাজিয়ে লিখলে 3.2 10⁶ হবে। যেমন এটা যদি আমি পয়েন্টে যদি তুলে দিই, দিয়ে তাহলে কি হবে? নিচে 10 হবে, 10 আর 10⁶ কাটলে কি হবে? সেই 10⁵ মানে সেই 5টা শূন্য, এখানে উপরে 5টা শূন্য আছে। তাহলে আনসার হবে ডি এরটা। নেক্সট প্রশ্ন 1.9 এ বলেছে যে একটি আলফা কণার ভর প্রোটনের ভরের, এটা উত্তর হবে অপশন ডি 4 গুণ। 1.9 এর আনসার হবে 1.9 আনসার হবে অপশন ডি এরটা, অপশন ডি 4 গুণ। তারপরে 1.10, নেক্সট প্রশ্ন 1.10 বলছে ইউপ্যাক নির্ধারিত নিয়ম অনুসারে 3 নং শ্রেণী থেকে 12 নং শ্রেণীতে থাকা মৌলগুলোকে বলা হয়, তাহলে 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলোকে বলা হবে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল মানে অপশন ডি এরটা। 1.9 এর উত্তর অপশন ডি 4 গুণ। 1.10 এরও উত্তর হবে অপশন ডি সন্ধিগত মৌল। নেক্সট প্রশ্ন 1.10 হয়ে গেল। 1.11, 1.11 এর প্রশ্নটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে তড়িৎ পরিবহন করে
তড়িৎ পরিবহন করে, অপশন উত্তর হবে আয়ন, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টারে এটা মনে রাখতে হবে যে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন এবং অ্যানায়ন, মানে আয়ন। আর যখন চলতড়িতের চ্যাপ্টারে আসবো তখন সেখানে মনে রাখতে হবে সেখানে মুক্ত ইলেকট্রন। তাহলে 1.11 এর আনসার অপশন বি, আয়ন। নেক্সট 1.12 এ বলেছে যে ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতুটি হলো, এটা উত্তর হবে ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতুটি হবে অ্যালুমিনিয়াম, অপশন বি এরটা, অপশন বি এরটা। তাহলে 1.11 এর আনসার অপশন বি, আয়ন, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন। 1.12 এর ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতুটি হবে অ্যালুমিনিয়াম। নেক্সট 1.13 এর প্রশ্নটা হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল নামে কোনটি পরিচিত? এটা সবাই আমরা জানি, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, অপশন বি, H2SO4। তাহলে পরপর 1.11, 1.12, 1.13 সবই অপশন বি। অয়েল অফ ভিট্রিয়ল নামে কোনটি পরিচিত? উত্তর হবে অপশন বি, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। নেক্সট 1.14 এর বলেছে প্রোপান 1 অল ও প্রোপান 2 অল এর মধ্যে কি ধরনের সমবায়বতা দেখা যায়? প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল, এখানে উত্তরটা হবে প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল। এখানে মনে রাখবে উত্তর হবে অবস্থান ঘটিত সমবায়বতা, অবস্থান ঘটিত সমবায়বতা দেখা যায়। তার কারণ হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে সেখানে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপের শুধুমাত্র পজিশনটা চেঞ্জ হবে। ওই জন্য তাহলে প্রোপান অল এগুলো সব কি আছে, কার্যকরী গ্রুপ অল, কিন্তু কার্যকরী গ্রুপের পজিশনটা প্রথমে 1 তারপরে হচ্ছে 2, ওই জন্য পজিশন চেঞ্জ হওয়ার জন্য এটা হবে তোমার অবস্থান ঘটিত সমবায়বতা। তাহলে অবস্থান ঘটিত সমবায়বতার ক্ষেত্রে সেখানে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপটা একই থাকবে, শুধুমাত্র তার পজিশনটা চেঞ্জ হবে। প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল যদি আমরা একটি ছবি যদি আঁকি, তাহলে উপরের দিকে মুছে দিচ্ছি। ওয়ান পয়েন্ট ফোরটিন, তাহলে প্রোপান মানে তিনটে কার্বনের জন্য প্রোপ। সরি, এটা 3 হবে। তাহলে তিনটে, একটা চারটে, দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, তাহলে এটা হচ্ছে প্রোপান, প্রোপান 1 অল। আর প্রোপান 2 অলের ক্ষেত্রে এটা CH3 হয়ে যাবে, CH OH, আবার এটা CH3, তাহলে এটা হচ্ছে প্রোপান 2, প্রোপান 2 অল। এটা প্রোপান 1 অল, এটা প্রোপান 2 অল। তাহলে শুধুমাত্র তাহলে অবস্থান ঘটিত সমবায়তার ক্ষেত্রে এটা বললাম একটু আগে যে কার্যকরী গ্রুপগুলো দুটো ক্ষেত্রেই একই থাকবে, শুধুমাত্র তাদের পজিশনটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে এটা যদি নাম্বারিং যদি করা হয়, ইউপ্যাক নামকরণ যখন আমরা শিখেছিলাম সেখানে জেনেছিলাম যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপগুলো যেদিকে থাকবে সেই থেকে নাম্বারিং শুরু করতে হবে। ওই জন্য এটা কি হচ্ছে, এটা প্রমাণ 1 অল। আর এদিক থেকে যেদিক থেকে করি না কেন এক্ষেত্রে কি হবে, নিচে থেকে করলেও এই দিক থেকে শুরু করলেও সেই অলের পজিশনটা সেকেন্ডে হবে। তাহলে এখানে আনসার হবে 1.14, 1.14 এর আনসার হবে অবস্থান ঘটিত সমবায়তা, মানে অপশন বি, অবস্থান ঘটিত সমবায়বতা। 1.14 হয়ে গেল। 1.15 কোন হ্যালোজেন মৌলে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? এখানে উত্তর হবে অপশন এ, ফ্লোরিন। কোন হ্যালোজেন মৌলে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? প্রথমে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে সব থেকে বেশি হবে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে বিভাগ ক এর সব প্রশ্নের আনসার কমপ্লিট। বিভাগ খ এবার যাব। মুছে দিচ্ছি।
বিভাগ খ, তাহলে বিভাগ খ এর প্রথম প্রশ্ন 2.1 এর প্রথম প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক। এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক হবে তাহলে 2.1 এর এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক উত্তর হবে কিলো জুল পার কেজি, অথবা বলতে পারি শুধু জুল পার কেজি। তাহলে 2.1 এর আনসার হবে এসআই পদ্ধতিতে তাপন মূল্যের একক কিলো জুল পার কেজি বা জুল পার কেজি। অথবার প্রশ্ন, অথবাতে কি বলেছে কি কয়লা ও এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি। এখানে মনে রাখতে হবে উৎকৃষ্ট মানে, উৎকৃষ্ট মানে একটা জিনিস মনে রাখতে হবে, যার ব্যবহার করলে মানে যে জ্বালানিটা ব্যবহার করলে সেখান থেকে তোমার আম, তাপ মানে তাপন মূল্য যার মানে তাপ শক্তির পরিমাণটা যার বেশি, যে জ্বালানিটা পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়, সেটাই হচ্ছে কি উৎকৃষ্ট। তাহলে এখানে কয়লা আর এলপিজির মধ্যে উৎকৃষ্ট জ্বালানি হবে এলপিজি। নেক্সট প্রশ্ন 2.2, 2.2 এর প্রশ্ন হচ্ছে রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়। রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়, এটা হবে মেসোস্ফিয়ার। মেসো মেসোস্ফিয়ার। 2.3, তাহলে 2.2 এর উত্তর হবে রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগে কোন বায়ুস্তরকে কাজে লাগানো হয়, উত্তর হবে মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 2.3 এ কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে নিম্ন চাপ, উত্তর হবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। তাহলে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, উত্তর হবে নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট প্রশ্ন 2.4, 2.4 এ বলেছে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামোতে মনে রাখতে হবে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, মানে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটা মাথায় রাখতে হবে। অথবা প্রশ্নটা, হচ্ছে ফিউজ তারের উপাদানগুলি কি কি। এটা সহজ প্রশ্ন। ফিউজ তারের উপাদান হচ্ছে একটা হচ্ছে এসএন আর একটা হচ্ছে পিবি। এসএন মানে হচ্ছে টিন, পিবি মানে সীসা, লেড বলতে পারি। উপরের দিকে মুছে দিচ্ছি। 2.5, 2.5 এর প্রশ্নটা বলছে যে চার্লস সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ। চার্লস সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী এইরকম ছিল। একটা হচ্ছে ভি স্মল টি লেখচিত্র, ভি বনাম স্মল টি, আর একটা হচ্ছে ভি বনাম ক্যাপিটাল টি। এখানে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল রেখা। নেক্সট প্রশ্ন, আর ভি বনাম স্মল টি লেখচিত্রের ক্ষেত্রে তখন হবে এইরকম, এটা হবে উষ্ণতা অক্ষ। উষ্ণতা অক্ষকে এইরকম ভাবে এসে ডট ডট করে এরকম ভাবে, মানে এরকম একটা -273, -273 এরকম একটা বিন্দু উল্লেখ করতে হবে। এটা হবে উষ্ণতা অক্ষ 3°C। এদিকটা নেগেটিভ ডি, এটা হবে আয়তনে ওয়াই অক্ষ বরাবর আয়তন থাকবে। তাহলে এটা হচ্ছে ভি বনাম স্মল টি লেখচিত্র, আর ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্রটা আগে দেখালাম। নেক্সট বিপদ সংকেত হিসাবে 2.6, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন। কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সব আলো থেকে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি,
যার জন্য বলতে পারি লাল আলোর বিক্ষেপণ কম। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল আলোর বিক্ষেপণ কম, যার জন্য আমরা মানে বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলোকে দেখতে পাই। এখানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য বিক্ষেপণ কম হচ্ছে। এটা একটা 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 সূত্র আছে, লর্ড র্যালের সূত্র। সেই সূত্রটা হচ্ছে I proportional 1 by lambda to the power 4। তাহলে ল্যামডা মান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মান যত বেশি হবে, ল্যামডার মান যত বেশি হবে তার বিক্ষেপণ তত কি হবে, কম হবে। মানে তার কাছাকাছি জায়গায় সে তত ছড়িয়ে পড়বে না, সে তত কি হবে, মাধ্যমের ভিতর দিয়ে এগিয়ে যাবে। আবার একটা জানি যে ভি ইকাল টু এন ল্যামডা, মানে যার ল্যামডার মান যত বেশি তার সেই আলোর বেগও তত বেশি, সে তত কি হবে, মাধ্যমের ভিতর দিয়ে অন্যান্য আলোর মতো লাল আলো এরকম ভাবে মাধ্যমের ভিতর দিয়ে ওরকম ভাবে ছড়িয়ে পড়বে না, ও ঠিক মাধ্যমের ভিতর দিয়ে এগিয়ে চলে যাবে, সব বাধা পেরিয়ে ও ঠিক এগিয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অথবা অথবা প্রশ্নটা আছে নীল আলোতে লাল ফুলকে কি বর্ণে দেখাবে। নীল আলোতে লাল ফুল, তাহলে নীল আলোর মধ্যে লাল ফুলকে দেখাচ্ছে, এটা সময় কি বর্ণে দেখাবে, কালো বর্ণে। নীল আলোতে লাল ফুলকে রাখা হচ্ছে, যদি লাল আলোতে লাল ফুলকে রাখা হতো কিংবা সাদা আলোতে যদি লাল ফুলকে যদি রাখা হতো তাহলে কি হতো, লাল ফুলকে লাল দেখতাম। কিন্তু নীল আলোর মধ্যে যখন লাল ফুলকে রাখা হচ্ছে, তাহলে লাল আলো কি হচ্ছে, লাল ফুল, লাল ফুলের মানে ফুলের এই যে পাপড়ি লাল কালারের হওয়ার জন্য ও নীল আলোকে কি করবে, শোষণ করে নেবে। তাহলে কোনো আলো আর কি রিফ্লেক্ট হচ্ছে না, লাল আলো কি আর নীল আলো তো রিফ্লেক্ট হচ্ছে না, পুরোপুরি শোষণ করে নিচ্ছে, যার জন্য নীল আলোতে লাল ফুলকে আমরা কালো দেখবো। যদি সাদা আলো যদি ফেলা হতো লাল ফুলের উপর, তাহলে কি হতো, সাদা আলোর মধ্যে 7টা বর্ণের আলো থাকে, তাহলে ও কি করবে, তোমার লাল আলো বাদ দিয়ে বাকি সব আলোগুলোকে ও শোষণ করবে, শুধুমাত্র লাল কালারকে সে কি করবে, প্রতিফলিত করবে। আর সেই প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পড়ে বলে আমরা লাল ফুলকে লাল দেখি। নেক্সট প্রশ্ন 2.7। 2.7 বলেছে তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মৌলিক, মানে বলতে পারি কোনটা তার নিজস্ব বৈশিষ্ট্য, মৌলিক বা বলতে পারি নিজস্ব বৈশিষ্ট্য। উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটাই হচ্ছে কি তরলের মৌলিক বা বলতে পারি তার নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে উপরেরটা আশা করি সবাই বুঝতে পেরেছো, অথবা প্রশ্নটা যে নীল আলোতে লাল ফুলকে কেন কি বর্ণে দেখাবে, কেন কালো বর্ণে দেখাচ্ছে। নেক্সট প্রশ্ন 2.7 হয়ে গেল, এবার আমরা যাবো 2.8। 2.8 এ বলেছে হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়। 2.8 হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, এটা হবে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন, তাহলে হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, এটা হবে নিউক্লিয় সংযোজন। অথবা অথবা প্রশ্নটা হচ্ছে বলেছে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম কি, এটা হবে গামা রশ্মি। গামা আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম হবে গামা রশ্মি। নেক্সট প্রশ্ন, উপরের দিকে মুছে দিচ্ছি। নেক্সট প্রশ্ন 2.9। 2.9 এ বলেছে গৃহ বর্তনীতে সব যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে, এটা উত্তর হবে সমান্তরাল সমবায়। গৃহ বর্তনীতে সব যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে, উত্তর হবে সমান্তরাল সমবায়। তারপরে বলছে বিক্রিয়াটি সম্পূর্ণ করো, বিক্রিয়াটি আমি লিখছি 2.10 দেওয়া আছে কার্বন উপরে 14 নিচে 6, উপরে যেটা থাকবে সেটাকে বলি আমরা ভর সংখ্যা, নিচে যেটা থাকে সেটাকে বলি পরমাণু ক্রমাঙ্ক বা বলতে পারি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তারপরে কি হচ্ছে, এটা আন্ডারলাইন করা আছে, উপরে n উপরে 14 নিচে 7, এখানে হবে e-1 উপরে 0। তাহলে এখানে উপরে 14 আছে, এদিকেও 14 আছে, এবারে 0, মানে ভর সংখ্যাটা একই থাকলো, কিন্তু এখানে 6 আছে প্রোটন সংখ্যা, এখানে আছে 7, ওই জন্য এখানে -1, তার মানে সেই 6 হয়ে গেল, ওটা ক্যালকুলেট করলে 6 হবে। এবার 2.1 এ বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, তাহলে আমি স্তম্ভ দুটো তুলছি,
তারপরে মেলাবো। তাহলে 2.11-এ বামস্তম্ভ ডানস্তম্ভ তুলে নিয়েছি। তাহলে বামস্তম্ভে প্রথমে বলছে যে সন্ধিগত মৌল, তারপর আছে স্টেইনলেস স্টিলে। তাহলে সন্ধিগত মৌল এবার ডানস্তম্ভ বামস্তম্ভ মেলাতে হবে। স্টেইনলেস স্টিলে কি উপস্থিত থাকে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কোনটি? এখানে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হবে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল বা ওই যে নোবেল গ্যাস যেগুলোকে বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন। তাহলে এখানে অপশন সি এরটা হবে তোমার তেজস্ক্রিয়। তাহলে সি হবে ওটা। উভধর্মী অক্সাইড গঠন করে এটা হবে অ্যালুমিনিয়াম। তারপরে তোমার স্টেইনলেস স্টিলে উপস্থিত থাকে, এটা হবে তোমার স্টেইনলেস স্টিল, মানে এটার সাথে হবে বি। আর সন্ধিগত মৌল এটা হবে এ। সবাই একটু ভালো করে দেখে নাও। সন্ধিগত মৌল এর সাথে এফি। স্টেইনলেস স্টিলে কি উপস্থিত থাকে, সেটা হবে সেই স্টেইনলেস স্টিল মানে কার্বন। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম। আর উভধর্মী অক্সাইড এটা তার সঙ্গে অ্যালুমিনিয়াম। তাহলে বামস্তম্ভ ডানস্তম্ভ কমপ্লিট। নেক্সট প্রশ্ন 2.12 এ বলছে Na প্লাস আয়ন আর Na মাইনাস আয়নের মধ্যে কোনটি সুস্থিত? তাহলে এখানে মনে রাখবে Na প্লাস আয়নটা হচ্ছে বেশি সুস্থিত। উত্তর হবে Na প্লাস। Na প্লাস কেন হয়েছে? কারণ আমরা জানি যে Na মানে হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস, Na মানে তার প্রোটন সংখ্যা কত, 11, ইলেকট্রন সংখ্যাও 11। সরি, এখানে ইলেকট্রন সংখ্যাটা তোমার ভর সংখ্যাটা 23 হয়, 11 12 যোগ করে 23 হয়। তাহলে এখানে যদি আমি শেষের কক্ষপথ থেকে যদি আমি একটা ইলেকট্রন যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে, 2 8 এরকম হবে। তাহলে এটা কি সুস্থিত? কিন্তু Na মাইনাসের ক্ষেত্রে এটা হবে কি Na প্লাস, আর Na মাইনাসের ক্ষেত্রে তখন কি হবে 2 8, আবার শেষের কক্ষপথে একটা থাকে, তার সঙ্গে আরো একটা যদি যুক্ত হয় তাহলে কি হবে 12 হয়ে যাবে। শুধু শুধু Na হচ্ছে 11, মানে প্রোটন সংখ্যা যতগুলো ইলেকট্রন সংখ্যাও ততগুলো থাকবে। এবার যদি আমি ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে প্রথম কক্ষপথে দুটো থাকবে, মানে কে কক্ষপথে, এল কক্ষপথে কটা থাকবে, 8টা থাকবে। আর এম কক্ষপথে কটা থাকবে, একটা থাকবে। তাহলে এম কক্ষপথে থাকা উচিত ছিল কটা, হয় 8টা নাহলে 4টে, কিন্তু আছে কটা, একটা। তাহলে এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কি করবে, একটা ছেড়ে দেবে। তাহলে ওই জন্য কি হয়ে যাবে, Na প্লাস ছেড়ে দিলে কি হবে, প্লাস ক্যাটায়ন। কিন্তু Na মাইনাসের ক্ষেত্রে কি হবে, তাহলে এন এর ক্ষেত্রে ছিল কটা, 11টা ইলেকট্রন। যদি মাইনাস মানে কি, বাইরের কারোর কাছ থেকে ইলেকট্রন নিয়েছে, তার মানে কি হবে, একটা ছিল, দুটো হয়ে যাবে। কিন্তু এই কক্ষে থাকা উচিত ছিল কটা, এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। এবং এম কক্ষে থাকা উচিত ছিল কটা, হয় 4টে নাহলে 8টা। ওই জন্য এটা এই মাইনাসটা ভুল, এটা সুস্থিত হবে না। তাহলে আনসার হবে Na প্লাস। 2.13 2.13-এ কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? এটা উত্তর হবে অ্যামোনিয়া। তাহলে উত্তর হবে কত, অ্যামোনিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? উত্তর হবে অ্যামোনিয়া। অথবা প্রশ্নটা কি আছে, কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ ব্যবহৃত হয়? উত্তর এটা হবে ইউরিয়া। ইউরিয়া সংকেত হবে CONH2 CONH2 তাহলে 2.13 হয়ে গেল। 2.13 এর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? সেটা হবে অ্যামোনিয়া। আর অথবা প্রশ্নটা হবে, কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন নাইট্রোজেনযুক্ত যৌগ ব্যবহৃত হয়? সেটা উত্তর হবে ইউরিয়া। ইউরিয়া সংকেত CONH2 2.14 2.14-এ বলে দেওয়া আছে যে সত্য মিথ্যা, যে গ্রাফাইট ধাতু হলেও গ্রাফাইট ধাতু নয়, এটা গ্রাফাইট অধাতু। আর গ্রাফাইট অধাতু আর এর তড়িৎ পরিবহন করে, তার মানে উত্তর হবে এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, তাহলে 2.14 হয়ে গেল। 2.15 2.15-এ বলছে যে H2 এর সংস্পর্শে রূপোর রৌপ্য মুদ্রা কালো হয়ে যায় কেন? H2 এর সংস্পর্শে রৌপ্য মুদ্রা কালো হয়ে যায় কেন? তার কারণ হচ্ছে রূপোর সংকেত মানে Ag, মানে সিলভার বা রূপো বলতে পারি, সেটা যদি H2S এর সঙ্গে যদি বিক্রিয়া করে,
H2S মানে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে Ag2S প্লাস H2। এই যে সিলভার সালফাইড উৎপন্ন করার জন্য Ag2S সিলভার সালফাইড উৎপন্ন করার জন্য কি হয়, রূপোর মুদ্রা বা রৌপ্য মুদ্রা কি হয়ে যায়, কালো হয়ে যায়, Ag2S। অথবা প্রশ্নটা বলছে তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়? এটা হবে এটা উত্তর হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। অ্যানোড তড়িৎদ্বার থেকে কোন তড়িৎদ্বার মুখী? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তারপর নেক্সট প্রশ্ন 2.16 বলছে এমন একটি যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় সমযোজী উভয় বন্ধন বর্তমান। উত্তর হবে, আমি একটা নাম দিচ্ছি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, যার মধ্যে কি হবে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন বর্তমান। 2.17 নেক্সট প্রশ্ন 2.17 হবে মিথেন অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যের মান কত? এটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। মিথেন অণুতে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। অথবা প্রশ্ন বলছে বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কি ঘটে? বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কি ঘটে? কার্বন মনোক্সাইড, কার্বন আবার জল তৈরি হয়। বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড, কার্বন, জল এগুলো তৈরি হয়। লাস্ট প্রশ্ন আজকে 2.18, এটা ইউপ্যাক নামকরণ করতে বলেছে। যদি আমি এটা ইউপ্যাক নামকরণ যদি করি, উপরের দিকে মুছে দিচ্ছি। 2.18 বলছে, এটা দেওয়া আছে CH2 সিঙ্গেল বন্ড CH CHO CH3। তাহলে যেদিকে তোমার কার্বক্সিল মানে কার্যকরী গ্রুপগুলো থাকবে সেদিক থেকে যদি নাম্বারিং শুরু করতে হয় তাহলে 3টে কার্বনের জন্য আমরা লিখতে পারি প্রোপ। তাহলে আমরা জানি শব্দমূলের পরে কে আসে? শব্দমূলের পরে আসে প্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় আসে আছে কে? প্রধান প্রত্যয় আসে তোমার N। এক বন্ধনের জন্য কি হবে? এক বন্ধনের জন্য হবে N, ANE প্লাস। আর এখানে তোমার কার্যকরী গ্রুপ মানে অপ্রধান প্রত্যয় হিসাবে আছে, এটাকে বলতে পারি 1L। কিন্তু এখানে একটা উপসর্গ আছে, উপসর্গটা সবসময় প্রথমে বসবে। তাহলে বিভাগ নামকরণ করতে গেলে প্রথমে শব্দমূল মানে প্রথমে আগে উপসর্গ থাকবে, তারপরে শব্দমূল, তারপরে প্রধান প্রত্যয়, তারপরে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয় হিসেবে L হচ্ছে, L এর পজিশনটা হবে 1L। আর সবার শুরুতে থাকবে 2 মিথাইল, CH3 থাকলে হবে মিথাইল। তাহলে এটা পুরোটা যদি আমরা লিখি, এখানে একটা জিনিস কেটে যাবে। L মানে আমরা এটা লিখতে পারি ALL, এই A থাকার জন্য শেষের এই ইটা কেটে যাবে। ওই জন্য আমরা লিখবো কি 2 মিথাইল। প্রোপের সঙ্গে AN মানে এটা উচ্চারণ হয়ে যাবে, AN মানে আন হয়ে যাবে, তাহলে প্রোপের সঙ্গে আন যুক্ত হলে হবে প্রোপান। তাহলে 2 মিথাইল প্রোপান 1L। তাহলে আজকের এই পর্যন্ত, পেজ নাম্বার 200 পুরো কমপ্লিট। এই পেজের বিভাগ গ এবং বিভাগ ঘ এর যেসব অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করব। তারপরে আমরা পরে আস্তে আস্তে এগিয়ে যাব। তাহলে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর সবাই পুরোপুরি ভিডিওটা দেখবে, যে যেখানে বুঝতে পারবে না কমেন্ট করবে। আজকের এই পর্যন্ত, টাটা।